অবৈধ ইউনূস সরকারের আমলে আইএমএফ ঋণের কিস্তি ছাড় দেয়নি, যা শেখ হাসিনার আমলে অনুমোদন দেওয়া হয়েছিল এবং ছাড়ও দেওয়া হয়েছিল কয়েকটি কিস্তি। আইএমএফ তখন বলেছিল নির্বাচিত সরকার ছাড়া বাংলাদেশে আর কোনো টাকা দেওয়া হবে না। অর্থাৎ ইউনূস সরকারকে আইএমএফ দখলদার, অবৈধ হিসাবে স্বীকৃতি দিয়েছিল। আন্তর্জাতিক খেলোয়াড় ইউনূস আইএমএফ এর কাছ থেকে কিছু আদায় তো করতে পারেইনি, বরং তারা নানা রকম কথা বলেছে যে আইএমএফ এর কিস্তি ছাড়াই চলে যাবে বাংলাদেশের। এখন ইউনূসের বর্ধিত তারেক রহমানের সরকার কথিত নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় বসেছে। আইএমএফ এর প্রতিনিধিরা ঢাকায় এসে আলোচনা করে গেছে, কিন্তু তারপরও অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীকে দলবল নিয়ে যেতে হয়েছে ওয়াশিংটনে আইএমএফ এর দরবারে। আপনার কি মনে হয় আইএমএফ কিস্তি ছাড় করবে? ইতিমধ্যেই খবর প্রকাশিত হয়েছে আইএমএফ কিস্তি ছাড় করবে না। দেখা যাক তো ব্যাপারটা আসলে কি। প্রশ্নটি আপনার কাছে যত সোজা, মানে যে প্রশ্নটি আমি শুরুতে বলেছি যে আইএমএফ কি ঋণের কিস্তি ছাড় করবে, বাস্তবতা কিন্তু এত সোজা নয়। ওয়াশিংটনের বৈঠক শেষে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের বলেছেন সবার অ্যাটিটিউড খুব নাকি পজিটিভ, কিন্তু ভেতরের খবর বলছে সম্পূর্ণ ভিন্ন গল্প। বাংলাদেশ প্রতিনিধি দলের একজন সদস্য নিশ্চিত করেছেন আইএমএফ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে জুনের মধ্যে ঋণের কিস্তি ছাড় হবে না। সংস্থাটির বক্তব্য একটাই, রাজস্ব সংস্কার হয়নি, ব্যাংকিং খাতের সংস্কার হয়নি, বাজার ভিত্তিক বিনিময় হার নিশ্চিত হয়নি এবং জ্বালানি ভর্তুকি প্রত্যাহারের প্রতিশ্রুতি পূরণ হয়নি। এই চারটি মূল শর্তে ব্যর্থতার কারণে আইএমএফ চলমান কর্মসূচির আওতায় কিস্তি না দিয়ে বরং নতুন এবং আরো কঠোর শর্তে নতুন ঋণ কর্মসূচি প্রস্তাব করেছে। এখানে একটি ঐতিহাসিক প্রেক্ষাপট আপনাদেরকে বলা দরকার। 2023 সালে আওয়ামী লীগ সরকারের সময় $4.7 বিলিয়ন ঋণ চুক্তি হয়েছিল আইএমএফ এর সঙ্গে। সেই চুক্তিতে আওয়ামী লীগ সরকার বেশ কিছু কঠিন শর্তে রাজি হয়েছিল, দরকার ছিল তখন বৈশ্বিক অর্থনৈতিক বাস্তবতায়, এবং সেই শর্ত বাস্তবায়নে কয়েক দফা গ্যাস এবং বিদ্যুতের দামও বাড়িয়েছিল। মানুষের কষ্ট হয়েছিল খুব, কিন্তু সংস্কারের পথে সরকার হাঁটছিল। পরে 2024 সালের জুলাই সন্ত্রাসীদের মাধ্যমে সরকার পরিবর্তনের ঠিক আগে আইএমএফ দুটি কিস্তি একসাথে ছাড় করেছিল, $1.33 বিলিয়ন, যার পেছনে ছিল আওয়ামী লীগ সরকারের সংস্কার বাস্তবায়নের ধারাবাহিকতা। এরপর ইউনূসের অবৈধ সরকার ক্ষমতায় বসে সংস্কারের নামে নিষ্ক্রিয়তার 18 মাস পার করেছে। গ্যাস বিদ্যুতের দাম বাড়ানো হয়নি, রাজস্ব সংস্কারে কোনো অগ্রগতি হয়নি, ব্যাংক খাতের পুনর্গঠনও কাগজপত্রেই সীমাবদ্ধ ছিল। একটা উন্নয়ন প্রকল্প ইউনূস সরকার বাস্তবায়ন তো দূরের কথা, কিচ্ছু করেনি। বাংলাদেশে একটা ইট সংযোজন করেনি কোথাও। এমন কোন সরকার আপনি দেখেছেন যে কোথাও একটা ইট সংযোজন করেনি, বরং যেসব প্রকল্পগুলো চলছিল সব বন্ধ করে দিয়েছিল। ফলে কর জিডিপি অনুপাত বাড়েনি, বরং কমেছে। এই ব্যর্থতার দায় এখন ঘাড়ে নিয়ে তারেক রহমানের সরকার আইএমএফ এর দরজায় গিয়ে হাত পাতছে। পরিস্থিতি আরো জটিল হয়েছে সংসদে পাশ হওয়া ব্যাংক রেজলিউশন বিলের 18 ক ধারাকে কেন্দ্র করে। এই ধারায় সমস্যাগ্রস্ত ব্যাংকের পুরনো মালিকদের ফিরে আসার সুযোগ রাখা হয়েছে। আইএমএফ এতে সরাসরি উদ্বেগ জানিয়েছে। একই সাথে সংস্থাটি প্রশ্ন তুলেছে বাজেটের অর্থ দিয়ে আমানতকারীদের পাওনা মেটানোর পরিকল্পনা নিয়েও। অর্থাৎ তারেক সরকারের আর্থিক নীতির কাঠামোটাই আইএমএফ এর কাছে প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে। আইএমএফ এর এশিয়া এবং প্যাসিফিক বিভাগের পরিচালক কৃষ্ণ শ্রীনিবাসন ওয়াশিংটনে সংবাদ সম্মেলন করে বলেছেন, শক্তিশালী সংখ্যাগরিষ্ঠতা নিয়ে নতুন সরকার ক্ষমতায় থাকায় এখনই উচ্চাকাঙ্ক্ষী সংস্কারের উপযুক্ত সময়। কথাটা শুনতে সৌজন্যমূলক মনে হলেও আসলে এটি একটি কঠোর বার্তা। করো, তারপর ঋণ পাবে। সংস্কার আগে করো। প্রতিশ্রুতিতে আর কাজ হবে না, এবার বাস্তবায়ন করে দেখাও। কিন্তু বাস্তবতা হলো তারেক সরকার রাজনৈতিক বৈধতার সংকটে ভুগছে। যে সংস্কার করতে গেলে জনগণের কষ্ট বাড়বে, যেমন জ্বালানির ভর্তুকি তুলে দেওয়া বা একক ভ্যাট হার চালু করা, সেগুলো করার সাহস বা সক্ষমতা এই সরকারের আছে কিনা সেটা গভীর সন্দেহের বিষয়। সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন ঠিকই বলেছেন, অন্তর্বর্তী সরকারের সময় আইএমএফ এর শর্ত বাস্তবায়নের উদ্যোগ পুরোপুরি স্থবির হয়ে গিয়েছিল।
সেই স্থবিরতার মূল্য এখন দিতে হচ্ছে। আর তার উপর চাপা পড়েছে নতুন সংকট। মার্কিন, ইসরায়েল এবং ইরানের যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়েছে, তাই জ্বালানি আমদানির খরচ বাড়ছে এবং বাংলাদেশ এখন অন্তত $300 কোটি অতিরিক্ত সহায়তা চাইছে। এই পরিস্থিতিতে আইএমএফ এর কাছে বাংলাদেশের অবস্থান অনেকটা পাওনাদারের সামনে নতুন ঋণ চাওয়া খেলাপির মতো। আগের ঋণের শর্ত পূরণ হয়নি, আবার নতুন অর্থ চাওয়া হচ্ছে। সাবেক অর্থ সচিব মাহবুব আহমেদের পর্যবেক্ষণ এখানে মনে রাখার মতো। তিনি বলেছেন, অতীতে একাধিক ঋণ চুক্তির চূড়ান্ত কিস্তি বাংলাদেশ পায়নি শর্ত পূরণে ব্যর্থতার কারণে। ইতিহাস বলছে আইএমএফ এর সম্পূর্ণ ঋণ বাংলাদেশ মাত্র একবার তুলতে পেরেছে 2012 সালে। সেটি ছিল আওয়ামী লীগ সরকারের সময়কালের $1 বিলিয়ন চুক্তি। কাজে এই সরকার যখন $1.3 বিলিয়ন কিস্তি আদায় করতে যাচ্ছে, সেটি খুব সহজ হবে না। ওয়াশিংটনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর এক সময় বলেছিলেন, রিজার্ভ শক্তিশালী, ডলারের বাজার স্থিতিশীল, কাজেই কিস্তি না পেলে তেমন কোনো সমস্যা হবে না। ওই যে হাসান মনসুর বলেছিলেন এই কথা। এই আত্মশ্লাঘার বিপদ কি হয়েছিল? আইএমএফ কর্মসূচি শুধু ডলারের প্রশ্ন নয়, এটি দেশের অর্থনৈতিক বিশ্বাসযোগ্যতার প্রতীক। আইএমএফ যদি বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র হিসেবে চিহ্নিত করে, ঋণ না দেয়, তাহলে অন্যান্য আন্তর্জাতিক ঋণদাতাদের কাছেও বাংলাদেশের ঋণ পাওয়ার পথ সংকুচিত হয়ে আসবে। আর এই সংকটের মূল দায় সেই শক্তিগুলোর যারা 2024 সালে একটি বৈধ সরকারকে উৎখাত করে দেশকে 18 মাসের অচল অবস্থায় নিমজ্জিত করেছিল এবং আওয়ামী লীগের নেতৃত্বে যে সংস্কার প্রক্রিয়া চলছিল তা একেবারে থামিয়ে দিয়েছিল। আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ এর সঙ্গে চলমান ঋণ কর্মসূচির বাকি কিস্তি ছাড় নিয়ে অনিশ্চয়তার মধ্যে সংস্থাটির মনোভাব ইতিবাচক বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলছেন, এখনো আলোচনা চলছে, আলোচনার মধ্যে যেগুলো এখনো রিজলভড হয়নি সেগুলো সমাধান হবে। 17 এপ্রিল যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে আইএমএফ এর উপব্যবস্থাপনা পরিচালক নাইজেল ক্লার্কের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। সংস্কার বাস্তবায়নে ব্যর্থতার কারণে আইএমএফ পরবর্তী কিস্তি স্থগিত করেছে বলে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে অর্থমন্ত্রী বলেন, আইএমএফ না করেছে কিনা এটা তো তারা বলতে পারবে, আমি কিভাবে উত্তর দিব। 2023 সালে আইএমএফ এর সঙ্গে বাংলাদেশের $470 কোটি ঋণ চুক্তি হয়, যার মধ্যে ইতিমধ্যে $364 কোটি পাওয়া গেছে। ষষ্ঠ কিস্তির $130 কোটি গত ডিসেম্বরে পাওয়ার কথা থাকলেও তা স্থগিত রয়েছে। অন্যদিকে বর্তমানে অর্থনৈতিক পরিস্থিতি, বাজেট সহায়তার প্রয়োজন এবং বৈশ্বিক প্রভাব মোকাবেলায় বাংলাদেশ অন্তত $300 কোটি অতিরিক্ত সহায়তা প্রত্যাশা করছে বলে জানা গেছে। এই সরকার যেহেতু গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার নয়, একটি বড় রাজনৈতিক দলকে বাইরে রেখে তারা ক্ষমতার দখল করেছে, আইএমএফ এর পক্ষে তাদের পুরোপুরি স্বীকৃতি দেওয়া সম্ভব হচ্ছে না। আওয়ামী লীগ সরকারের সময় স্বাক্ষরিত ঋণ চুক্তির শর্তগুলো বাস্তবায়নে এই সরকার ব্যর্থ হচ্ছে, কারণ তারা একটি অস্থিতিশীল এবং অবৈধ ক্ষমতা কাঠামোর উপর দাঁড়িয়ে আছে। বাংলাদেশের মূল অর্থনৈতিক কাঠামো ধ্বংস করে তারা এখন আইএমএফ এর কাছ থেকে ঋণ আদায় করতে যাচ্ছে, কিন্তু আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলি তাদের সন্দেহের চোখে দেখছে। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ওয়াশিংটনে গিয়ে যাই বলুন না কেন, বাস্তবতা হলো আইএমএফ বাংলাদেশকে ঋণের কিস্তি ছাড় দিচ্ছে না, কারণ তারা জানে এই সরকার টেকসই নয়, এই সরকারের নীতি নির্ধারণের ক্ষমতা সীমিত এবং এই সরকার দেশের অর্থনৈতিক ভিত্তি পুনর্গঠন করতে পারবে না। আইএমএফ চায় একটি স্থিতিশীল, গণতান্ত্রিক এবং জবাবদিহিমূলক সরকারের সঙ্গে কাজ করতে, যা দীর্ঘমেয়াদী সংস্কার বাস্তবায়ন করতে সম্ভব। তারেক রহমানের সরকার সেই বৈশিষ্ট্যের অধিকারী নয়, তাই আইএমএফ ঋণ কিস্তি ছাড় দিচ্ছে না। ইউনূসকে দেয়নি, তারেককেও দেবে না। বাংলাদেশকে স্থিতিশীল এবং উন্নয়নশীল রাখতে হলে অবশ্যই একটি গণতান্ত্রিক, সংবিধানবাদী এবং মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সরকার ক্ষমতায় থাকতে হবে। সেই সরকারই কেবল আইএমএফ সহ আন্তর্জাতিক সম্প্রদায়ের আস্থা অর্জন করতে পারবে এবং দেশের অর্থনীতিকে সঠিক পথে নিয়ে যেতে পারবে। আসলে আইএমএফ ঋণের কিস্তি ছাড় না করার পেছনে সংস্কার বাস্তবায়নের ব্যর্থতা শুধু একটি অজুহাত মাত্র। মূল কারণ হলো বাংলাদেশে এখন যে সরকারটি আছে সেটি আন্তর্জাতিক আইনের চোখে অবৈধ নয়, কিন্তু নৈতিক এবং গণতান্ত্রিক চোখে অবৈধ। ইউনূস, তারেক শিবির সংবিধান লঙ্ঘন করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে সরকার গঠন করেছে, আর এটা প্রমাণ করছে যে তারা ক্ষমতায় এসেছে জনগণের ম্যান্ডেটে নয়, বিদেশি লবি এবং সেনা সমর্থিত ষড়যন্ত্রে।
আইএমএফ এর মতো একটি বহুজাতিক প্রতিষ্ঠান কিভাবে সেই সরকারের হাতে শত শত কোটি ডলার তুলে দেবে, যখন তারা জানে এই অর্থ দিয়ে হয়তো জনগণের কল্যাণ নয়, বরং ক্ষমতা দখলের খরচ মেটানো হবে। ইতিমধ্যেই তেলের বাজারে অস্থিরতা সৃষ্টি করে নির্বাচনী ব্যয় তুলে নেওয়া হয়েছে। ভালো থাকবেন সবাই।